বাংলাদেশের বন্যা পরিস্থিতির জন্য কি সত্যিই দায়ী ভারত? ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে ভারত বাংলাদেশ সম্পর্কে। বাংলাদেশের জনগণের একটা বড় অংশের মধ্যে গত কয়েক বছর ধরেই প্রবলভাবে বেড়েছে ভারত বিরোধী মনোভাব। এমনকি দিন দিন তা আরো বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের বড় অংশের জনগণের ধারণা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেন তেন প্রকারে ক্ষমতা ধরে রাখতে মদত জুগিয়ে গেছেন। কিন্তু সত্যি কি তাই? সত্যি কি বাংলাদেশে সৃষ্টি হওয়া বন্যা পরিস্থিতির জন্য দায়ী ভারত, নাকি সবটাই সোশ্যাল মিডিয়ার প্রতিফলন? আসল সত্য কোনটা? গুজব নয়, আসল সত্যটা জানুন। ইতিমধ্যেই বন্যার কবলে বাংলাদেশের পূর্বাঞ্চল। বন্যার জলে একাধিক গ্রাম প্লাবিত। পড়শি দেশ এই পরিস্থিতির জন্য ভারতকে দায়ী করেছে। ত্রিপুরার গোমতী নদীর বাঁধের স্লুইস গেট খুলে যাওয়ার কারণেই বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি উঠেছে। বাংলাদেশে বন্যা পরিস্থিতির অবনতি হওয়া নিয়ে নেটিজনদের একাংশই ভারতের দিকে আঙুল তুলেছে। দাবি করা হচ্ছে ত্রিপুরায় গোমতী নদীর বাঁধের স্লুইস গেট খোলার জন্যই বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই সংক্রান্ত পোস্টে 6 লাখ সোশ্যাল মিডিয়া। যদিও এই দাবি খারিজ করে দিয়েছে নয়াদিল্লি, তবে এ বিষয়ে বাংলাদেশের তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সংবাদ মাধ্যমে বলেন, আগাম কোনো সতর্কতা বার্তা না দিয়ে ভারত জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দিয়ে অমানবিকতার পরিচয় দিয়েছে। বাংলাদেশের শিক্ষার্থী এবং জনগণ এতে ক্ষুব্ধ। এদিকে দিন কয়েক আগে ভারতের বিদেশ মন্ত্রক একটি বিবৃতি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই সমস্ত দাবি খারিজ করেছে। বাংলাদেশে ছড়িয়ে পড়া এই উদ্বেগ সঠিক নয়, এমনটাই বলা হয়েছে বিবৃতিতে। বিদেশ মন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রবাহিত হওয়া গোমতী নদীর অববাহিকা এলাকায় গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি হচ্ছে। নিম্ন অববাহিকা অঞ্চলে বৃষ্টির দরুন জল প্রবাহ বাংলাদেশের বন্যার প্রকৃত কারণ। বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশের সমতল অংশ থেকে 120 কিলোমিটার দূরে উচ্চভূমিতে অবস্থিত। এর উচ্চতা কম, যা থেকে বিদ্যুৎ তৈরি হয়। এখান থেকে বাংলাদেশেও 40 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। বাংলাদেশের সীমান্তবর্তী ত্রিপুরা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে গত 21শে অগস্ট থেকে ভারী বৃষ্টি হচ্ছে, ফলে ওই অংশে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। দুই দেশের মধ্যে যোগাযোগ বিঘ্নিত হয়েছে। আমরা বাংলাদেশকে বন্যা প্রসঙ্গে সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি ত্রিপুরা সরকারের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানান, গোমতী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের কোনো গেট খোলা হয়নি। এই রিজার্ভারের 94 মিটার পর্যন্ত জল ধারণ করার ক্ষমতা রয়েছে। উল্লেখ্য, ভারী বৃষ্টিপাতের জেরে ত্রিপুরাতেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যাবতীয় সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে। কিন্তু এসব সত্ত্বেও গত 21শে অগস্ট উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের বন্যায় বাংলাদেশ বিধ্বস্ত হবার পর আবারও বাংলাদেশিদের কাছে ভিলেন হিসেবে গণ্য হয় ভারতই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অবহিত না করেই ত্রিপুরার একটি বাঁধ থেকে জল ছাড়ার জন্য ভারতকে দোষারোপ করা হচ্ছে। ছাত্ররা অনেক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভারত বিরোধী স্লোগান তুলে বিক্ষোভ দেখাচ্ছে। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের 2 ছাত্র প্রতিনিধির একজন ঢাকায় সাংবাদিকদের বলেন, সতর্কতা ছাড়াই বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতা প্রদর্শন করেছে। একটি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, যে প্রজন্ম ভারতকে আমাদের শত্রু হিসেবে দেখে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ভারত এবং বাংলাদেশ গঙ্গা, পদ্মা, তিস্তা এবং ব্রহ্মপুত্র অর্থাৎ যমুনা সহ 54টি আন্তঃসীমান্ত নদী ভাগ করে। ইউনুস প্রশাসনের ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম এমনকি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ভারতকে পানি সন্ত্রাসের দায়ে অভিযুক্ত করেছে। অন্য একটি পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, আমরা তিস্তা প্রকল্প চীনকে দিলে ভারত জব্দ হবে। তিস্তার পানি বন্টন নিয়ে দীর্ঘদিন ধরেই ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বন্দ্ব ও উত্তেজনা বিরাজ করছে। ভারতের অভ্যন্তরীণ বাধ্যবাধকতার কারণে তিস্তার জল বন্টন নিয়ে বাংলাদেশের প্রস্তাব গ্রহণে ভারতের সিদ্ধান্তহীনতাকে কাজে লাগাতে চাইছে চীন। নাহিদ ইসলামের মন্তব্যের যথেষ্ট ওজন রয়েছে, কেননা তিনি ছাত্র বিক্ষোভের অন্যতম প্রধান সংগঠক ছিলেন, যে বিক্ষোভ হাসিনার 15 বছরের শাসনকে উৎখাত করেছিল। নাহিদ বর্তমানে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান।
গত 22 অগস্ট পরিস্থিতির গুরুত্বপূর্ণ অনুধাবন করে ভারতের পররাষ্ট্র মন্ত্রক একটি বিবৃতি জারি করে বন্যার কারণ ব্যাখ্যা করেছে, যা আগেই উল্লেখ করা হয়েছে। একাধিক নদীর জল বন্টন নিয়ে বিরোধী রয়েছে, তবে গঙ্গা ও তিস্তা প্রধান। রাজনীতিবিদ ভাসানীর শেষ প্রধান রাজনৈতিক কর্মসূচি ছিল 1976 সালের মে মাসে ফারাক্কা লং মার্চ। 96 বছর বয়সী ভাসানী 1975 সালে গঙ্গা নদীর ওপর ভারতে যে ফারাক্কা ব্যারেজ স্থাপন করেছিল তা ভেঙে ফেলার দাবিতে ঐতিহাসিক পদযাত্রায় নেতৃত্ব দিয়েছিলেন। তিনি অভিযোগ করেছিলেন যে এই ব্যারেজ বাংলাদেশকে তার ন্যায্য জলের অংশ থেকে বঞ্চিত করবে। ভারত 1996 সালে বাংলাদেশের সঙ্গে একটি জল বন্টন চুক্তি সম্পন্ন করে, যার প্রেক্ষিতে ভাসানীর লং মার্চকে আজও বাংলাদেশ স্মরণ করে। গত কয়েক বছরে ফারাক্কা লং মার্চ স্মরণ দিবসের তাৎপর্য দৃশ্যমানভাবে বেড়েছে। 2024 সালের মে মাসে মার্চের 48তম বছর স্মরণে ঢাকায় একাধিক অনুষ্ঠান হয়েছিল। বেশিরভাগ ইভেন্টের আয়োজকরা দাবি করেছিলেন যে বাংলাদেশের 54টি আন্তঃসীমান্ত নদীর ন্যায্য অংশের জন্য লড়াই করা উচিত। আর এ ধরনের আবেগ গত 2 থেকে 3 বছরে বেড়েছে, কারণ বাংলাদেশ 2019 সালে ভারতকে ফেনী নদী থেকে পানি উত্তোলনের অনুমতি দিতে সম্মত হয়েছিল, কিন্তু তিস্তার জল বন্টন চুক্তি স্বাক্ষর করতে ব্যর্থ হয়েছিল। 21 অগস্টের বন্যার পর ছাত্রকর্মীরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ফারাক্কা ব্যারেজ বন্ধ করার জন্য ভাসানীর দাবির পুনরাবৃত্তি করে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় রাজনীতিবিদ বলেছেন, এমন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অপ্রস্তুত বাংলাদেশের নতুন রাজনৈতিক নেতৃত্ব ভারতকে বলির পাঠায় পরিণত করতে চাইছে। ভারত বাংলাদেশ জল বন্টন চুক্তির 30 বছরের মেয়াদ 2026 সালে শেষ হবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা 2026 সালে চুক্তির পুনর্নবীকরণের জন্য ভারতের সঙ্গে আলোচনার চেষ্টা করেছিলেন, কিন্তু বাংলাদেশের নতুন সরকার অন্যান্য বিকল্পগুলিও বিবেচনা করেছে। অর্থনীতিবিদ এবং ঢাকার একজন বুদ্ধিজীবী আনু মোহাম্মদ ভারতকে উজানে বাঁধ দিয়ে আন্তঃসীমান্ত নদীতে পানি প্রবাহে বাধা, বর্ষা মৌসুমে হঠাৎ করে জল ছেড়ে দেওয়া এবং জল বন্টনে একতরফা পদক্ষেপের জন্য অভিযুক্ত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের মতে 1996 সালের জল বন্টন চুক্তি স্বাক্ষরের পর পরিস্থিতির উন্নতি হয়েছে ঠিকই, তবে সামগ্রিকভাবে ফারাক্কা ব্যারেজ বাংলাদেশকে দারুণ যন্ত্রণা দিয়েছে। ওই অধ্যাপক দাবি তুলেছেন, এটাই সময় বাংলাদেশের উচিত ভারতের কাছে ফারাক্কা ব্যারেজ বাতিল করার দাবি জানানো। এটা অযৌক্তিক দাবি হবে না। অতীতে ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ফারাক্কা ব্যারেজের সমালোচনা করেছিলেন এবং এটি বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন। তিস্তার জল বন্টন সংকট সমাধানও আজ সহজ হবে না। ভারতের কাছে এটি বাংলাদেশের অন্যতম বড় দাবি, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চুক্তির বিরোধিতা করে আসছেন, এ অভিযোগ করে যে তার রাজ্য জল থেকে বঞ্চিত হবে। এ ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের যুক্তি, সিকিম জল বিদ্যুৎ উৎপাদনের জন্য বাঁধের মাধ্যমে তিস্তার পানিকে সীমাবদ্ধ করে রেখেছে। তিস্তার জল উজানের প্রবাহকে মুক্ত না করে বাংলাদেশের সঙ্গে ভাগ করা হলে পশ্চিমবঙ্গের উত্তরাংশ শুষ্ক হয়ে যাবে। যেহেতু জল বিদ্যুৎ বাঁধগুলি সিকিমের আয়ের প্রধান উৎসগুলির মধ্যে একটি, তাই ভারত সরকারের পক্ষে সিকিমকে তিস্তাতে অবাধে প্রবাহিত করতে দিতে রাজি করানোর কাজটি সহজ হবে না। তাই গুজবে কান নয়, আসল সত্যি জানুন। ব্যুরো রিপোর্ট, HBR নিউজ।